এবার যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসির কাছ থেকে সব কেড়ে নিচ্ছেন, এবার কবিতাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। খুব দুর্ভাগ্যজনক। যাদের মনে আসলে ভয় তারা দেখাবে পেলাম জয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দু লাইন বলি। যেই বাংলায় কবিতার মা ভিখারি আজকে বাবা হলো পরিযায়ী, কবিতার মা এই বাংলায় ভিখারি আজকে কবিতার বাবা হলো পরিযায়ী, এবার কবিতা পড়েছে ভাইপোর হাতে হাম্বা রাম্বা গাই। পশ্চিমবঙ্গের মানুষ দেখুন যে আর কারা এই রাজ্যে আর কদিন থাকলে সব মানুষের বুকে এবং পেটে লাথি এইভাবে পড়বে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই জানি এই যে মানুষকে বারবার বিভিন্ন কারণে ছোট ছোট ভুলের জন্য বারবার ডাকা, হয়রানি করা, তা করাচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা আতঙ্কে চলা পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি কর্মচারীরা, যারা নির্বাচন কমিশনের কাজ করে দিচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা সবাই জানি যে এই সরকারি অফিসাররা 2200 বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেটে 25-23 বছরে কোনো মানুষ মারা যায়নি বলে তালিকা দিয়েছিলেন। এবং সেদিনই পশ্চিমবঙ্গবাসী স্পষ্ট হয়ে গিয়েছিল যে পরিষ্কার একটা চক্রান্ত চলছে ভুয়ো ভোটারকে রেখে দেওয়ার জন্য। এবং সুপ্রিম কোর্টে যে মমতা বন্দ্যোপাধ্যায় উকিল হয়ে কোর্ট গায়ে দিয়ে যেতে পারেননি, কালো শাল নিয়ে পৌঁছেছিলেন, আমার বাড়ির মাসিমা পিসিমারা যেমন সেই শাল পরে ঘোরেন, সেই মামলার আজকের যে ঘটনা ঘটল সুপ্রিম কোর্টে তা দিয়ে স্পষ্ট হয়ে গেল যে বানচাল করা যাবে না। এবং যে গ্রেড বি যে অফিসার নিয়োগের কথা বলা হলো, যে লিস্ট 4 তারিখে দেওয়ার কথা ছিল, ইচ্ছা করে দিচ্ছিলেন না এবং যা খুশি তাই নাম পাঠাচ্ছিলেন। এরা কারা? তারা হচ্ছে ওই বিএলএদের মতোই লোক যারা মিথ্যে কথা লিখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে এবং তাপে, না হলে তারা পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে পারবেন না। এবার এর মাঝখানে যারা মাইক্রো অবজারভার অন্য জায়গা থেকে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ডাল রুটি খান না, তারা কিন্তু ইআরও এবং এইআরওদের একটা অংশ ইচ্ছা করে মানুষকে যে হ্যারাস করছেন, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, মুখোপাধ্যায়, বা কোথাও দুটো আই, কোথাও দুটো এ, কোথায় বিপুল, আসলে ভিপুলি, বি আর ভি একই, এইগুলো ঠিক না করে মানুষকে হ্যারাস করছিলেন, তা একটা ধরে ফেলা হয়। এবং এরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৃণমূলের নির্দেশে প্রাণ ভয়ে তারা এই ভুলগুলো করছিলেন এবং বলে দিচ্ছিলেন যে নির্বাচন কমিশন করছে বলে আঙুল তুলে দিয়েছিলেন। এই সমস্ত খেলাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইয়েস স্যার, ইউনারার, ইয়েস স্যার, ইয়েস স্যার করে যতই স্যার স্যার করে ঘাড় নেড়ে যা খুশি গুলি দেওয়ার চেষ্টা করুন না কেন, আজকে তিনি আকাশে কালো মেঘ দেখেছেন তাই আজকে যাননি। এবং এই ফলাফলে পরিষ্কার বেরিয়ে এলো যে কোনোভাবে এসআইআরের প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো যাবে না, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিলেন। এবং এটা বলে দিলেন যে যারা ইআরও এবং এইআরও রয়েছেন তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, মাইক্রো অবজারভাররা থাকবেন, কিন্তু তাদের যোগ্যতা কী সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে টিম তারা পরিষ্কার খুঁটিয়ে দেখবেন। অর্থাৎ এই যে ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রেখে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর না করতে দেওয়ার হুমকি, বা বারবার তার অফিসারদের বলা ভুয়ো ভোটার রেখে দাও নাহলে তোমার প্রাণনাশ। এবং তার কারণ হিসেবে আমরা দেখেছি যে যাদবপুরের কাছেই অশোকবাবু বলে একজন বিএলও, তার তৃণমূলের নেতা এবং BLA-2 তার হুমকিতে আত্মহত্যা, এই সবকটাই পর্যবেক্ষণে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের। মমতা বন্দ্যোপাধ্যায় চিঁড়ে ভেজাতে পারেননি, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর, পুলিশ, তারা যেই সরকারি অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, মারা হচ্ছে, সেটা দেখবার পর পরিষ্কার শোকজ করেছেন ডিজিপিকে, পুলিশ প্রধানদের, যে আপনারা আতঙ্কের পরিবেশ যাতে তৃণমূল তৈরি করতে পারে তার জন্য ছাড়পত্র দিচ্ছেন, এই চ্যাংড়ামি আর করা যাবে না। তো কার্যত আজকে সুপ্রিম কোর্টে যেটা হলো তা নিয়ে কিছু বোকা তৃণমূল তারা আনন্দ করতে পারে, যেভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায় কালো শাল গায়ে দিলেই ভাবে কোর্ট,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা তাদেরও একটু চোখের যত্ন নেওয়ার প্রয়োজন বোধ করছি এবং স্পষ্ট হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের যে পদ্ধতি যা যোগ্য ভোটারদের নিখুঁতভাবে তৈরি করতে, যে তালিকা তৈরি করতে তারা চাইছেন, সেইটার ওপরেই মান্যতা দিচ্ছেন। পিসির পরে এবার ভাইপো কবি এবং পিসির মানে এসআইআর নিয়ে 26টি কবিতার পর এবারে ভাইপো লিখলেন যে 150 বা 150 এটা সংখ্যা নয়, রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার। দেখুন, প্রথমে বলি যে সেটা হচ্ছে যে কবিতার বাবা, কবিতার মা, কবিতার মাসি সবাই কিন্তু পশ্চিমবঙ্গে তাদের অবস্থা খারাপ, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বা পাল্লায় পড়ে গিয়েছিলেন। এবার যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসির কাছ থেকে সব কেড়ে নিচ্ছেন, এবার কবিতাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। খুব দুর্ভাগ্যজনক। তিনি পরিষ্কার পিসির হাত থেকে যে বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা সেটাও কেড়ে নেওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড, সুপার স্পেশালিটি যে মিথ্যে হাসপাতাল, তার সামনে সেবাশ্রয় করে প্রমাণ করে দিয়েছিলেন যে আসলে পিসি পুরো ভুয়ো বন্দোবস্ত করেছে, কিচ্ছু হচ্ছে না, আমার ভুয়োটা ভালো ভুয়ো। এবার তারপর তিনি কবিতায় চলে এলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দু লাইন বলি। যেই বাংলায় কবিতার মা ভিখারি আজকে বাবা হলো পরিযায়ী, কবিতার মা এই বাংলায় ভিখারি আজকে কবিতার বাবা হলো পরিযায়ী, এবার কবিতা পড়েছে ভাইপোর হাতে হাম্বা রাম্বা গাই। ছোট্ট লাইন পরে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, তালকানা ছোটে কবিতার বাড়ি লুটে নেবে ঘটি বাটি। তালকানা, যার কবিতার তালজ্ঞান নেই, সে ছুটছে এখন কবিতার বাড়ি সাংস্কৃতিক বোঝাতে। তালকানা ছোটে কবিতার বাড়ি লুটে নেবে ঘটি বাটি, মান সম্মান বাঁচাতে কবিতা মেরে দিতে পারে চাঁটি। ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল তারা বেঁচে নেই, তারা অনেক আগে বিদায় নিয়েছেন। আমি শঙ্খ ঘোষ হোক, বিষ্ণুবাবু হোক, বা তারপর জয় গোস্বামী হোক, তারা আতঙ্কে রয়েছেন। এই পিসি ভাইপো যেভাবে কবিতাকে লালন করবে বলে টানাটানি করছে, পশ্চিমবঙ্গে যারা লেখালেখি করেন তারা আতঙ্কে রয়েছেন। বুঝতে পেরেছেন কবিতা, গদ্য, পদ্য সমস্ত কিছুই পিসির থেকে ভাইপো দখলদারিতে নিতে চাচ্ছেন এবং শেষ করতে চাইছেন। কবিতা, শিক্ষা সবটা শেষ। স্যার, সুপ্রিম কোর্ট রায় দিল, তৃণমূলের তরফ থেকে সেটাকে জয় হিসেবে দেখা হচ্ছে। ওরা সবেতেই জয় দেখবে, সবেতেই জয়। যাদের মনে আসলে ভয় তারা দেখাবে পেলাম জয়। এটা লাইনটা লিখে নিতে পারেন, অভিষেক ব্যানার্জিকে জানিয়েও দিতে পারেন যদি কবিতাতে রস কম পড়ে। জানি না, কেউ বলছে লিখে দিয়েছে, সবার মধ্যে আমি ঢুকছি না। তো ওদের তো সবেতেই জয় হয়, কিসের জয়? এবং যে মাইক্রো অবজারভাররা এলেন তারা পরিষ্কার, যতই তৃণমূল তাদের চাপ দেওয়ার চেষ্টা করুক না কেন, যেভাবে বিএলএদের চাপ দিয়েছিলেন, তারাও কিন্তু জানেন তাদের চাকরি বাকরি একটু এদিক ওদিক হলেই কিন্তু টানাটানির জায়গায় যাবে। আশা করব যে সরকারি অফিসাররা, রাজ্য সরকারি কর্মচারীরা, যাদের ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেবেন না বলে সুপ্রিম কোর্টের আদেশটাকে ঝোলাবার চেষ্টা করেছেন, সেই ভেবে মন দিয়ে স্বচ্ছ এসআইআর তালিকা তৈরিতে নির্বাচন কমিশনকে সাহায্য করবেন, না হলে মরবেন। কুণাল ঘোষ বলছেন যে রোহিঙ্গা কেমন দেখতে হয় বা রোহিঙ্গারা কি করে সেসব জানে। 58 লক্ষের মধ্যে একজনকেও বের করতে পারেনি, একজনও রোহিঙ্গাকে বের করতে পারেনি নির্বাচন কমিশন। আমি জানি না আজকে সকালবেলা উনি কী খেয়েছিলেন। খাদ্যাভ্যাস মানুষের একটা স্বাভাবিক অধিকার। কেউ সকালবেলা গুড় খেতে পারেন, কেউ গলা পিচ খেতে পারেন, কেউ পচা গুলোনো জল খেতে পারেন, কেউ কল্যাণবাবুর কাছ থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেও খেতে পারেন। কুণালবাবু কী খেয়েছেন তো জানি না। রোহিঙ্গাদের কেমন দেখতে হয় কুণালবাবু খুঁজে পাচ্ছেন না। আমার মনে হয় কুণালবাবুর বাড়িতেই ষড়যন্ত্র চলছে। ওনার বেডরুমের বা ড্রয়িং রুমের আয়নাটাকেও মুছে দেয়নি ঠিক করে।
আয়নাটা মুছুন কুণালবাবু, হয়তো চেনা চেনা লাগবে। রুদ্রদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যে সিপিএম এবং বিজেপির আর কিছু নেই, যদি নাই থাকে তাহলে বিজেপির মিটিং মিছিল বারবার কেন হাইকোর্টের কাছে যেতে হচ্ছে পারমিশনের জন্য? কখন বলেছেন এটা কল্যাণবাবু? সকালবেলা, দুপুরবেলা, দিনের বেলা, রাত্রিবেলা কখন বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। ওনার যে কোনো কথা বাণী সম। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য, রাজ্যের মানুষকে বিপদে ফেলবার জন্য তিনি সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে যান, গিয়ে আমাদের ট্যাক্সের টাকায় পয়সা কামান এবং চোরেদের যাতে জয় হয়, মানুষের যাতে পরাজয় হয়, তার জন্য যুদ্ধ করেন। কড়া প্রশ্ন করা চ্যানেলদের দেখলে উনি পালিয়ে যান বিভিন্ন রকম অঙ্গিভঙ্গি করতে করতে, এ আমরা জানি। কল্যাণবাবুর ভালো হোক আমরা চাই, আমার নিজের দৃঢ় বিশ্বাস। দেখবেন এই কল্যাণবাবুই একদিন খুব ভালো হয়ে গেছেন, আর এমনটি থাকবেন না যা শুনে কেউ হাসাহাসি করে বা কেউ গালাগাল দেয়। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের মেয়ের বিয়েতে তোলা 90% ছবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহুয়া মৈত্রর, এবং মনে হচ্ছে যে তাদের মধ্যে যে সম্পর্কের একটা সমস্যা ছিল বা কথাবার্তার একটা সমস্যা ছিল, সেই বরফটা বুঝছে। দেখুন, দিল্লিতে ঠান্ডা পড়েছে, মানুষ একা একা থাকলে শীত পায় বেশি। যদি কাছাকাছি এসে দাঁড়ান যে কোনো মানুষের, দেখবেন একটু গরম গরম লাগে। আমরা যখন বাসে উঠি গরমকালে, পাশে যে কোনো ভদ্রলোক দাঁড়িয়ে থাকলেও আমরা বিরক্ত হই। আবার যদি শীতকাল হয়, যদি সে ভদ্রলোক নাও হয়, আমরা কিন্তু তাকে গা থেকে সরাই না, হিটটা দিচ্ছে। হিট কার গেয়া ফিট। রুদ্রদা, ব্যারাকপুরে অবৈধ নির্মাণ সেটা আটকানো একটা বৃদ্ধকে তৃণমূল কাউন্সিলর বুকে লাথি মেরেছে, সে মারা গেছে। মধ্যে পার্থভৌমিক কোনো রকম রিপোর্ট না দেখে বলছেন যে হৃদরোগে মারা গেছেন। হ্যাঁ, দেখুন, রেস্টরুমে রেখেছে। দেখুন, কদিন আগেই, কালকেই যে রিপোর্টিং আমরা দেখেছিলাম, সেখানে রানাঘাটে এক বৃদ্ধাকে চোখের জল ফেলতে দেখেছে। পশ্চিমবঙ্গে চাকরি বাকরি লুট করে তৃণমূল আমাদের বেকারদের এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। শিক্ষিত বেকাররা অন্য রাজ্যে চাকরি করছে, বিজেপি শাসিত রাজ্যে। এবং যারা দরিদ্র মানুষ, যারা পড়াশোনা কম জানেন, তাদের পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়েছেন, কল কারখানা চাকরি বাকরি শূন্য করে। পশ্চিমবঙ্গ কার্যত বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, এবং সেখানে সেই বৃদ্ধ এবং বৃদ্ধার যে একমাত্র সম্বল তাদের বাড়ি, সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছিল তৃণমূলের যুব নেতা। এ আমরা স্পষ্ট করে দেখেছি। লুটের জায়গায় চলে এসেছিল, এবং তারপর বুকে লাথি। আর বুকে লাথি তো নতুন কোনো কিছু নয়, তৃণমূলের সিলেবাস। এর আগেই যখন যোগ্য শিক্ষকেরা, যাদের চাকরি তৃণমূল চুরি করেছে, তারা যখন আন্দোলন প্রতিবাদ জিজ্ঞাসাই করতে গিয়েছিলেন যে আমাদের চাকরি কেন চুরি করে আমাদের সর্বনাশ করছেন, এ রাজ্যের শিক্ষাকে অন্ধকারে ঢুকিয়ে দিয়ে, এ রাজ্যের শিক্ষকদের চূড়ান্ত অপমানিত করে বেকার বানিয়ে দিয়ে, তখন এই তৃণমূলের নির্দেশেই তৃণমূলের দালাল পুলিশেরা উড়ে গিয়ে শিক্ষকদের বুকে লাথি মেরেছিল। এবার সেই পরম্পরা বজায় থাকছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখুন যে আর কারা এই রাজ্যে আর কদিন থাকলে সব মানুষের বুকে এবং পেটে লাথি এইভাবে পড়বে। আইপ্যাক মামলার শুনানি আবারও রয়েছে, এবং আগামী কাল কি তাহলে সেক্ষেত্রে এমন কোনো মানে রায় বা এমন কোনো বক্তব্য কি সুপ্রিম কোর্টে পেশ হতে পারে, যাতে পরবর্তীকালে বিষয়টা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে 2026 নির্বাচনে? দেখুন, খুব সোজা বিষয়। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ রয়েছেন, যাদের তৃণমূল শুধুমাত্র ভোটারের চোখে দেখে, মানুষের চোখে নয়, এই সময় আমরা শুধুমাত্র চাইছি যে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক। 2, যারা দুর্নীতিবাজ রয়েছেন, আইন তাদের যে শাস্তি দিচ্ছে তা উদাহরণ তৈরি হয়ে আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে যেন স্পষ্ট হয়ে ফুটে ওঠে। না, এটি গিয়েছিল 7,200 কোটি টাকার ওপরে কয়লা চুরির যে মামলা, PMLA প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী, যেখানে টাকা ঘোরানো হয়েছে এবং সেই টাকা অন্য রাজ্যের ভোটে গেছে, যা সুপ্রিম কোর্টে ইডি নিজে বলেছে। সেই বিষয়ে প্রতীক জৈন এবং আইপ্যাক তারা জড়িয়ে রয়েছিল সেই বিষয়ে তত্ত্ব তলাশ করতে, এবং যাবতীয় দুর্নীতি ফাঁস হয়ে যেতে পারে ভেবে
মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ভাবে অবৈধভাবে বেআইনিভাবে পুরো তৃণমূল ফেঁসে যেতে পারে, নিজেরা ফেঁসে যেতে পারে ব্যক্তিগতভাবে, সেই আতঙ্কে তিনি জেনে শুনে নিয়ম ভঙ্গ করে দৌড়েছিলেন। লোকে বলেছিল ফাইল চুরি, তারপর ইডি বলেছে না এটা ফাইল চুরি নয়, এটা ফাইল ডাকাতি। কারণ চুরি অন্ধকারে করে, পালিয়ে যায়, কিন্তু বুক ফুলিয়ে যে অন্যায়টা করা যায় সেটাকে ডাকাতি বলে, সেটা ডাকাতি করেছিলেন। এবার সেই মামলা রয়েছে। আমরা চাই যে চোর ডাকাতহীন হোক পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে তা ক্রমাগত ডেভেলপ। ভারতবর্ষে 28টির মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে চুরি জোচ্চুরি লুট ছাপ্পা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটে 20টি রাজ্যে বিজেপি বা বিজেপির জোট সরকারকে হিন্দু মুসলমান সবাই নিয়ে এসেছেন। সেখানে ডেভেলপমেন্টের দিকে আমরা যদি বেড়াতে যাই বা ঘুরতে যাই বা কাজে যাই, তাকিয়ে দেখলে আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে লজ্জা হয়। আজ সাংবাদিক বলুন, শিক্ষক বলুন, ইঞ্জিনিয়ার বলুন, মাসে রোজগার যদি 15,000 টাকা হয়, পশ্চিমবঙ্গের মানুষ মনে করছে যে যাক অন্তত বেঁচে গেলাম, একটুখানি নিঃশ্বাস নিতে পারবো। 7-8 বছর আগে থেকেই আর্থিক ধস তৃণমূলের সৌজন্যে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, যেখানে রোজগার বলতে কিছুই নেই। এই রোজগার যখন ভারতবর্ষের অন্য রাজ্য, যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গ থেকে পিছিয়ে ছিল, আজ যারা এগিয়ে গেছে তা শুনে তারাও লজ্জিত হয়। এই রাজ্যের পরিচয় ভারতবর্ষের অন্য রাজ্যের কাছে চোরের রাজ্য। কারণ সম্পদ লুট হয়েছে, হক মানে অধিকার লুট হয়েছে, ডেভেলপমেন্ট বলে কোনো কিছুই হয়নি। হ্যাঁ, একটা ডেভেলপমেন্ট হচ্ছে, চোর এবং চুরির উন্নয়ন হয়েছে। আমরা চাই যে যারা অন্যায়কারী, যারা চোর, তাদের ঘাড় ধাক্কা দিয়ে জেলে পুরে দেওয়া হোক, এইটুকুই প্রত্যাশা। এখন কোর্টের কাছে একটা বড় পরীক্ষার সময়, যে আইন কি সবার জন্য সমান, নাকি যারা ক্ষমতাবান তারা ফাঁক পেয়ে যাবেন, ছাড় পেয়ে যাবেন, মুক্ত হয়ে যাবেন। যদি এমন ঘটনা হয়, মানুষ বলছেন যে তাহলে আইনের উপরে, সুপ্রিম কোর্টের ওপরে যে শ্রদ্ধা, যে ভয়, যে বিশ্বাস রয়েছে, সেটা পুরো টুলে যাবে। আমার মনে হয় সুপ্রিম কোর্টের দিকে কাল তাকিয়ে থাকবেন সারা ভারতবাসী, শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়। পশ্চিমবঙ্গ তো রসাতলে চলেই গেছে তৃণমূলের পাল্লায় পড়ে। পশ্চিমবঙ্গ বাঁচতে পারবে, একটা প্রাণ ভরে জোরে নিঃশ্বাস পারবে। আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, যাদের এই তৃণমূলের জন্য এই পশ্চিমবঙ্গের পরিচয় হয়ে উঠেছে চোরের রাজ্য বলে, সেই রাজ্যগুলো অন্তত ভাববে না, পশ্চিমবঙ্গ আগের জায়গায় যেতে চলেছে, যেমন সুন্দর ছিল।